কখনো কি এমন হয়েছে ঘুম থেকে হঠাৎ উঠে দেখেছ তুমি নড়তে পারছো না? তাকিয়ে দেখলে তোমার সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর ছায়া। ভাবছো স্বপ্ন নাকি সত্যি? আজ যে সিনেমার কথা বলবো ক্যাথিথিয়ান 2025, সেখানে ঠিক এই ভয়ঙ্কর অভিজ্ঞতাকে বাস্তবে রূপ দেওয়া হয়েছে। একবার দেখা শুরু করলে বাড়তে থাকবে কৌতূহল যে সামনে কি হতে যাচ্ছে। এটা শুধু সিনেমা নয়, হতে পারে তোমার জীবনের কোনো এক গল্প। এটি শুধু হরর সিনেমা নয়, নীল ছবি, টুইস্ট ও সাসপেন্সে ভরপুর সবকিছু একসাথে উপভোগ করতেই কানে হেডফোন গুঁজে ফোনটির সামনে নিয়ে বসে পড়ুন সিন স্টোরি বিডির আরও একটি নতুন ভিডিও দেখতে। গল্পের শুরুতে আমরা দুটি মেয়েকে দেখতে পাই। একজনের নাম তানিয়া আর অপরজনের নাম নুরুল। তারা দুজনেই টেনিস খেলতেছিল। খেলার মধ্যে নুরুল হেরে যায় তানিয়ার কাছে। এরপরে নুরুল কোচের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। তখন তানিয়া কোচের কাছে এসে বলে, কেমন খেললাম বাবা? কথাটি শুনে আমরা বুঝতে পারি এই লোকটি হলো তার বাবা। কিন্তু তার বাবা বলে, আমি এখন তোমার বাবা নয়, শুধুমাত্র একজন কোচ। আর তোমার খুশি হওয়ার কিছুই হয়নি। যদিও নুরুল হেরে গিয়েছে, কিন্তু তোমার থেকে সে ভালো খেলেছে। তোমার এই খেলা দিয়ে চ্যাম্পিয়নশিপ জিতা খুব কঠিন হয়ে যাবে, তাই ভালো করে প্র্যাকটিস করো। এই কথা বলে তার বাবা সেখান থেকে চলে যায়। বাবার মুখে এমন কথা শুনে তানিয়ার মনটা খুব খারাপ হয়ে যায়। আসলে বন্ধুরা, সব বাবা মায়ের মতো তানিয়ার বাবার একটা স্বপ্ন রয়েছে যে মেয়ে টেনিস চ্যাম্পিয়ন হয়ে ঘরে মেডেল নিয়ে আসবে। যাই হোক, এরপর আমরা তানিয়াকে তার বয়ফ্রেন্ড কোকির সাথে দেখতে পাই। এখানে কোকি তানিয়াকে বলছে, চলো আমরা বিয়ে করে ফেলি। এসব খেলাধুলা করে কোনো লাভ আছে বলো? তানিয়াও খেলাধুলা একদম পছন্দ করে না, শুধুমাত্র বাবার স্বপ্ন পূরণ করার জন্য সে লড়ে যাচ্ছে। তানিয়া এখানে তার বয়ফ্রেন্ডের সাথে কিছুটা সময় কাটায়। এরপরে একে অপরকে বিদায় জানিয়ে যে যার রুমে চলে যায়। আসলে তানিয়া হোস্টেলে থাকতো। এখানে তার বাকি রুমমেটরা ছেলেদের নিয়ে কথা বলতেছিল। তার মধ্যে নুরুল বলে, আমার মনে হয় যেসব ছেলেরা মেয়েদের মন নিয়ে খেলে তাদের সবাই মিলে শাস্তি দেওয়া উচিত। নুরুল এই কথা বলছিল কারণ কিছুদিন আগেই তার ব্রেকআপ হয়ে গিয়েছে। নুরুলের কথা শুনে বাকিদের মন খুব খারাপ হয়ে যায় এবং বলতে থাকে, হ্যাঁ তুই ঠিক বলেছিস, এমন ছেলেদের শাস্তি পাওয়া উচিত। নুরুল তখন নিজের কষ্ট আড়াল করতে বলে, আরে ধুর, আমি এসব ভুলে গিয়েছি, আমার এখন শুধু ফোকাস খেলার দিকে। আচ্ছা যাই হোক, তোমাদের কি কখনো এমনটা হয়েছে গভীর রাত হঠাৎ বুকের মধ্যে কেউ এসে বসে রয়েছে? তখন সামান্তা নামের এই মেয়েটি বলতে থাকে, আরে এটা তো স্বাভাবিক, স্লিপিং প্যারালাইসিস। কিন্তু তুই যেভাবে বলছিস মনে হচ্ছে তোর সাথে কাউকে ভেবে নিয়েছিস, আর সেটা রাতের বেলা তোর কাছে আসে। কথাটি সবাই মজাভাবে উড়িয়ে দেয়, কিন্তু সামান্তা তাদেরকে ছোট একটি ঘটনা বলতে থাকে যে কিছু বছর আগে তাদের গ্রামে একটি মহিলা ছিল। সে মধ্যরাতে তার সাথে কাউকে অনুভব করত। শুধু অনুভূতিই নয়, সেটা গড়িয়ে যেত ফিজিক্যাল পর্যন্ত। কিন্তু কিছুদিন পর মহিলাটি কোনো কারণ ছাড়াই মারা যায়। গ্রামের লোকজন বলতে থাকে এটা নাকি বিয়নো জিনের কাজ। এই জিনটাকে যে ডাকবে সে তার সকল কথা শুনতে পারবে, আর জিনটা সবসময় তার সাথে সাথে থাকবে। এইসব কথা শুনে তানিয়া বলতে থাকে, সে জিনটাকে কিভাবে ডাকতে হয় বলতো? তখন সামান্তা বলে দেয় সে জিনটিকে কিভাবে ডাকতে হয়। তখন আমরা দেখতে পাই সামান্তার কথা অনুযায়ী তানিয়া একটি আয়না নিয়ে বসে পড়ে এবং সে আয়নার সামনে বসে সামান্তা শিখিয়ে দেওয়া মন্ত্রটি পাঠ করতে থাকে যে, ভন ভন ভন, এই রাতের স্বপ্নে তুমি আমার কাছে এসো। মন্ত্রটি পড়ার সাথে সাথে রুমের লাইটটি জ্বলতে এবং নিভতে শুরু করে। এটা দেখে তারা ভীষণ ভয় পেয়ে যায়। তখনই পিছন থেকে তাদের একটি রুমমেট আসাতে তারা আরও বেশি ভয় পেয়ে যায় এবং তার উপরে চেঁচিয়ে বলতে থাকে, তুমি কি পাগল হয়ে গিয়েছ? এভাবে কেউ ভয় দেখায়? মেয়েটি বলতে থাকে, তোমরা এখনও এসব বিশ্বাস করো? আরে বিদ্যুতের লাইনে সমস্যা হয়েছে, যাও ঘুমিয়ে পড়ো। এরপরে যে যার বিছানায় শুয়ে পড়ে। রাত একটু গভীর হতে আমরা সে আয়নায় কারো প্রতিফলনের ছায়া দেখতে পাই। প্রতিফলনের ছায়াটি পড়তেই আয়নাটি সাথে সাথে ভেঙে যায়। এর কিছুক্ষণ পরে তানিয়া উঠে ওয়াশরুমে যায়। তখন আমরা দেখতে পাই নুরুলের সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। সে তার শরীর নাড়াতে পারছিল না এবং মুখ দিয়ে অদ্ভুত এক সাউন্ড হতে থাকে। ঠিক তখনই তানিয়ার ওয়াশরুমের লাইট অফ হয়ে যায়। সে ভাবে হয়তো কেউ তার সাথে মজা করতেছে, এই কারণে সে বলে, প্লিজ এমনটা করো না, আমার খুব ভয় লাগতেছে। ঠিক তার কিছুক্ষণ পরে লাইটটি আবারও অন হয়ে যায়। সে ওয়াশরুম থেকে বের হতে দেখে সবাই গভীর ঘুমে ঘুমান্ত। তানিয়া কিছুটা ভয় পেয়ে দৌড়ে আবারও কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে। তখন আমরা দেখতে পাই নুরুল অদ্ভুতভাবে বিছানা থেকে উঠে এবং বাহিরে চলে যেতে থাকে। তানিয়া এটা দেখে তার পিছু নেয় এবং তাকে ডাকতে থাকে, কিন্তু নুরুল তার ডাকে কোনো সাড়া দিচ্ছিল না। সে বের হয়ে সোজা সিঁড়ি দিয়ে উপরে চলে আসে এবং উপরতলা বারান্দায় বসে থাকে। তানিয়া কিছু বুঝে ওঠার আগেই নুরুল সেখান থেকে নিচে পড়ে একেবারে শেষ হয়ে যায়। এতে করে তানিয়া ভয় পেয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে। গল্পটা এখান থেকে চলে যায় 7 দিন পরে।
তানিয়া হঠাৎ অদ্ভুতভাবে ঘুম থেকে জেগে ওঠে। মানে এখনও সে নুরুলের ভয়াবহ মৃত্যুর দৃশ্য চোখে দেখতে পাচ্ছে, সে দুঃস্বপ্ন থেকে বের হতে পারছে না। এদিকে আমরা তার মা ও তার ভাই টিমুকে দেখতে পাই, তার মা রান্না করতেছিল আর তার ভাই হেডফোন দিয়ে জোরে জোরে গান শুনছিল। তানিয়া গিয়ে তার ভাইয়ের সাথে বসে, তার মনটা খুব খারাপ ছিল। এমনিতেও সে কিছুটা চিন্তিত, কারণ সেদিন রাতে সে জিনটাকে ডেকেছিল। তবে কি সেই জিন চলে এসেছে? কারণ তার বান্ধবীর মৃত্যুটা হয়েছিল খুব অদ্ভুতভাবে। তার মন খারাপের কারণটা তার ভাই বুঝতে পারে এবং তার মন ভালো করার চেষ্টা করে। আসলে ভাইগুলো এমনই হয়। তো যাই হোক, এর পরের সিনে দেখি তানিয়া যখন প্র্যাকটিস করতেছিল তখন সেখানে তার বয়ফ্রেন্ড কোকি আসে এবং তার পরনে থাকা ড্রেসটি দেখে খুব রেগে যায়। সে তানিয়াকে বলে এমন পোশাক সে একদমই পছন্দ করে না এবং ভবিষ্যতে সে যেন এমন পোশাক আর না পরে। ঠিক তখনই সেখানে তানিয়ার বাবা চলে আসে এবং তাকে এইসব বাদ দিয়ে প্র্যাকটিসে মনোযোগ দিতে বলে। অন্যদিকে দেখা যায় তানিয়ার মা তার বয়স লুকানোর জন্য ইনজেকশন নিচ্ছে এবং সে ডাক্তারকে বলে তার পেটে চর্বি কমিয়ে শরীরটা এমন করে দাও যেমনটা 2 সন্তান হওয়ার আগে ছিল। ডাক্তার বলে ও আচ্ছা ঠিক আছে। তানিয়ার মা তার রূপসজ্জার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আর এগুলো টিমের বন্ধুরা দেখে মজা নিতে থাকে। এদিকে তানিয়া যখন টেনিস কোর্টে প্র্যাকটিস করতেছিল তখন সে কোনোভাবেই খেলাতে মনোনিবেশ করতে পারছিল না। কেমন জানে তার শরীরটা বারবার হয়ে আসে। তার বাবা বারবার বলছিল খেলার মধ্যে মন দিতে, কিন্তু হচ্ছিল না কোনোভাবেই। এরপরে সে যখন একটি বল মারতে যায় তখনই হঠাৎ করে তার সামনে নুরুলের ভয়াবহ সে দৃশ্যটা চলে আসে। এটা দেখে সে ভয়ে টেনিস গ্রাউন্ডে বসে পড়ে। তার বাবা তাকে কোনো রকম সামলায় এবং বলে সে যেন নুরুলের কথা ভুলে যায় এবং ভালোভাবে বিশ্রাম নেয়, কারণ কিছুদিন পরে ওপেন কাপের কোয়ালিফাই ম্যাচ ছিল। তো প্র্যাকটিস শেষে সন্ধ্যাবেলা বাসায় ফেরার সময় সে গাড়ির ভিতরে শুয়েছিল তার বাবার অপেক্ষা করতে করতে সে ঘুমিয়ে পড়ে। তখন আমরা দেখতে পাই তানিয়ার শরীরটা অদ্ভুতভাবে নড়াচড়া করতেছিল, যেন তার উপরে কোনো ভয়ানক জিন ভর করেছে। তখনই নুরুলের আত্মাটা এসে তাকে জাগিয়ে দেয়। তানিয়া বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে। আশেপাশে তাকিয়ে সে কাউকে দেখতে পায় না। এরপরে তানিয়া বাসায় ফিরে মন ও শরীরটাকে শান্ত করার জন্য সুইমিং পুলে চলে আসে গোসল করার জন্য। সে যখন সুইমিং পুলে গোসল করতেছিল তখন ভয়ানক 2টি হাত এসে তাকে পানির নিচে টেনে নিয়ে যেতে থাকে। তখন সে কোনো রকম প্রাণপণে বেঁচে সেখান থেকে উঠে চলে আসে, কিন্তু আমরা দেখতে পাই তার পিছু পিছু সেই ভয়ঙ্কর 2টি হাত উপরে উঠে আসতেছে। এরপরের দিন সকালে ব্রেকফাস্ট করার সময় তানিয়া তার গলায় একটি দাগ দেখতে পায় আর তার মা ব্রেকফাস্টের সময় লাইভ করতে থাকে। আসলে তার মা ছিল একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার। খাবার সময় লাইভ করতে দেখে টিমু খুব রেগে যায়। এরপরে তানিয়া যখন টিমুকে স্কুলে ড্রপ করতে যায় তখন টিমু বলতে থাকে মায়ের এই ভিডিও বানানোর ব্যাপারটা আমার একদমই পছন্দ না, কারণ তার ক্লাসমেটেরা তার মায়ের ভিডিও দেখে বাজে মন্তব্য করে। এই সব কিছু শুনতে আমার একদমই ভালো লাগে না। তারপরে রাতের বেলা তানিয়া যখন ঘুমাতে আসে বিছানা গা এলিয়ে দিতেই সে এক অদ্ভুত অনুভূতি ছায়া অনুভব করে, এমন এক স্পর্শ যা ইচ্ছের বিরুদ্ধে। তবুও যেন ভিতরে অজানা কোনো এক আকর্ষণ, নিজেই যেন নিজের অনুভূতিকে উপভোগ করছে। ঘরের নীরবতা ভেঙে হঠাৎ বিছানার নিচ থেকে একটি লম্বা কালো হাত বেরিয়ে আসে। এই অজানা অনুভূতির মাঝে তানিয়া হঠাৎ জেগে ওঠে। সে দেখতে পায় এক ভয়ঙ্কর বিকট চেহারার বিয়নো জিন তার উপরে ঝুঁকে আছে, যেন তাকে সম্পূর্ণ গ্রাস করে ফেলেছে। তানিয়া চাইলেও দৌড়ে পালাতে পারে না, জিনের শক্তির কাছে সে সম্পূর্ণ অসহায়। ফিজিক্যাল হওয়ার পর জিন তার চোখে চোখ রেখে এক ভয়ঙ্কর চিৎকার দেয়। সিন এখানে কাট হয়ে চলে যায় পরের দিন সকালে। তানিয়া তার বয়ফ্রেন্ড কোকিকে জিজ্ঞাসা করে তুমি কি স্লিপিং প্যারালাইসিস বিশ্বাস করো? মাঝরাতে যেন কেউ আমার উপরে চেপে বসে, নড়াচড়া করতে পারি না। তার কথা শুনে কোকি বলে এটা তোমার মনের ভুল, এমনটা কিছুই হয় না। কথা বলতে বলতে তার নজর গিয়ে পড়ে তার গলায়। সে তার গলায় গতকালকে দাগটি দেখতে পায়। এটা দেখে তার মনে হয় তানিয়া বোধহয় তাকে ঠকাচ্ছে এবং তার কাছ থেকে লুকানোর জন্য গল্প সাজাচ্ছে। এইসব বলে কোকি তার উপরে রেগে যায়। তানিয়া তাকে বোঝানোর চেষ্টা করে যে এইসব মিথ্যা নয়, সবই সত্য, আর তোমাকে আমি ঠকাচ্ছি না। সে তার ভালোবাসা দিয়ে কোকিকে বুঝিয়ে নেয়, কিন্তু আমরা তানিয়ার চোখে অন্য একটি ছোঁয়া দেখতে পাই, যেন মনে হচ্ছে তার ভিতরে দ্বিতীয় কেউ রয়েছে। সিন চলে আসে ট্রেনিং গ্রাউন্ডে। এখানে তানিয়া তার বন্ধু লিওনার সাথে প্র্যাকটিস করতেছিল, কিন্তু এবারও তানিয়া ঠিকঠাক মতো খেলতে পারছিল না, যার কারণে লিওনা একটু মজা করে বলে এই খেলা দিয়ে তুমি চ্যাম্পিয়নশিপে যাবে তাই না? এতে করে তানিয়া তার উপরে খুব রেগে যায়। তার এমন আচরণ দেখে লিওনা তার বাবা খুব অবাক হয়ে যায়, কারণ সে আগে কখনো এমনটা করেনি।
এরপরে দুজনে চলে আসে চেঞ্জিং রুমে। এখানে লিওনা তানিয়া ও তার বয়ফ্রেন্ডের ব্যাপারে কথা বলতে থাকে যে রিলেশনশিপে থাকার কারণে তুমি খেলায় মনোযোগ দিতে পারছো না। লিওনার এ কথা শুনে তানিয়া তার উপরে রেগে যায় এবং আক্রমণ করে বসে, গলা টিপে ধরে তাকে বেডে শুয়ে ফেলে। ঠিক তখনই নুরুলের আত্মা তাকে সতর্ক করে দেয়। এতে করে তানিয়া তাকে ছেড়ে সেখান থেকে চলে আসে। আমরা বুঝতে পারছিলাম এতক্ষণ যা হয়েছে সবকিছু তানিয়াকে দিয়ে করা ছিল সে জিন। এরপরে সে বাসায় ফিরে গোসল করার সময় তার মনে হয় যে সে যে কাজটা করেছে সেটা মোটেও ঠিক নয়। তাই সে লিওনাকে মেসেজ করে ক্ষমা চায়, কিন্তু লিওনা মেসেজের কোনো উত্তর দেয় না। তখন সে তাকে একটি মেসেজ করে। আর এই বিষয়টা একটু মনে রাখবেন। এদিকে আমরা দেখতে পাই লিওনা ছিল গাড়ির মধ্যে। লিওনা সেই গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু হঠাৎ করে তার সাথে আজব কিছু ঘটতে শুরু হয়। সে কিছু বুঝে ওঠার আগেই কিছু একটা তার দম ভিতর থেকে আটকে ধরে। আর এখানে শেষ হয়ে যায় লিওনার গল্প। অন্যদিকে দেখা যায় রাতের বেলা লুকিয়ে কোকি তানিয়ার রুমে চলে আসে। দুজনের খুব কাছাকাছি চলে আসে। রোমান্সে দিশেহারা হয়ে যায় দুজনে। আর এ বয়সে এমনটা হয় স্বাভাবিক, তবে বিয়ের আগে নয়। কিছুক্ষণের মধ্যে আমরা হরর মুভি থেকে হারিয়ে যাই নীল ছবির পর্দায়। তাদের আড়ালে টিমও লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখতেছিল। ফিজিক্যাল সম্পর্ক শেষ হওয়ার পর কোকি তার ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরে আসে। ঠিক তখনই বাসার বিদ্যুৎ চলে যায়। সে পুনঃ লাইটটি জ্বালিয়ে সবকিছু দেখতেছিল। তখন আমরা সে বিয়নো জিনকে তার পিছে দেখতে পাই। সে কোকিকে ইঙ্গিত করে কিছু একটা বলতে চাচ্ছে। কোকি তার উপস্থিতি বুঝতে পারে। সে এদিক সেদিক ঘুরে ফিরে দেখতেছিল। তখনই তার পায়ে একটি ভাঙা কাঁচের টুকরো ঢুকে যায়, যার কষ্টে সে চিৎকার দিয়ে ওঠে। ঠিক তখনই তার বিদ্যুৎ চলে আসে। এটা বোধহয় সে জিনের কোনো সতর্ক বার্তা ছিল, যেন সে তানিয়ার থেকে দূরে থাকে। এরপরের দিন তানিয়া যখন প্র্যাকটিস করতে যায়, তখন দুটি ছেলে এসে তাকে জানায় লিওনা গত 2 দিন আগেই মারা গিয়েছে এবং তাকে ছবি দেখায়। এটা দেখে সে মানসিকভাবে খুব ভেঙে পড়ে, কান্না করতে শুরু করে। সে বুঝতে পারছিল না আসলে এসব কী হচ্ছে। তখন একটি ছেলে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। ঠিক তখনই সেখানে কোকি এসে ছেলেটিকে মারতে শুরু করে। তানিয়ার এটা মোটেও পছন্দ হয় না, যার কারণে সে রেগে মেগে কোকির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে সেখান থেকে চলে আসে। এদিকে টিমুর মা তাকে বকাবকি করে একটি ছেলেকে মারধর করার কারণে। তখন টিমু বলে তুমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানানো বন্ধ করো, কারণ তারা তোমার ভিডিও দেখে খারাপ মন্তব্য করে। তখন তার বাবাও তার পক্ষ নিয়ে কথা বলে। একটু পরে তানিয়া বাড়ি ফিরে আসে। তার বাবা তখন সবাইকে শুনিয়ে বলে তিনি কেবল শুধুমাত্র তানিয়ার উপরে ভরসা করে, কারণ সে বাড়ির সবথেকে বড় যোগ্য। কথাটি শুনে টিমুর খুব খারাপ লাগে। সে বলে হ্যাঁ, তোমার মেয়ে তো খুব যোগ্য, কারণ গতকাল রাতে সে একই ঘরে কোকির সাথে ছিল। এই কথাটা শুনে তানিয়া রেগে আগুন হয়ে যায় এবং বলে ইচ্ছে করতেছে একদমই তোকে মেরে ফেলি, মরে যাও, তোমরা সবাই মরে যাও। এই কথা বলে সে তার রুমে চলে আসে। রুমে আসতে দেখি কোকি একটি মেসেজ পাঠিয়েছে। সেখানে লেখা ছিল যদি তুমি আমার সাথে ব্রেকআপ করার চেষ্টা করো, তাহলে আমি আমাদের প্রাইভেট ভিডিও সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে দিব। এটা দেখে সে রেগে গিয়ে বলতে থাকে ইচ্ছে করতেছে তোরও মেরে ফেলি। এদিকে টিমো হেডফোন লাগিয়ে প্রচুর গান শুনতেছিল। আর শুনতে শুনতে এতটাই উত্তেজিত হয়ে পড়ে তার শ্বাসকষ্ট শুরু হয়। তখন সে ইনহেলার খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজি পর মেজোতে দেখতে পায়। সে কোনো রকম ব্যবহার করে এবারের মতো বেঁচে যায়, কিন্তু তখনই কোনো এক অদৃশ্য শক্তি তাকে টেনে বিছানার নিচে নিয়ে যায়। রাতে তানিয়া যখন ঘুমাচ্ছিল, তখন তার মনে হয় কেউ তাকে ডাকতেছে। চোখ মেলে তাকাতে সে তার বন্ধু নুরুলের আত্মাকে দেখতে পায়। সে খুব ভয় পেয়ে দৌড়ে চলে আসে তার ভাইয়ের রুমে। দরজা খুলতে সে পুরোপুরি শক হয়ে যায়। ওই ভয়ানক জিনটা তার ভাইয়ের বুকের উপরে বসেছিল। দরজা খুলতে তানিয়া সে কালো দুয়াশা হয়ে হারিয়ে যায়। তানিয়া হাওমাও করে কান্না করতে শুরু করে। তার বলা একটি কথাই পরিবারের একজন লোক চলে গিয়েছে নাপেরার দেশে। পরের দিন তার ভাইয়ের শেষ কার্যের জন্য দোয়া ও মাহফিল হচ্ছিল বাড়িতে। সেখানে মহিলা মাদ্রাসা থেকে অনেকে এসেছে কোরআন তেলাওয়াত করতেছে, যার মধ্যে উনি ছিল একজন শিক্ষিকা, তার নাম রিশা। রিশা তানিয়ার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে রেগে সেখান থেকে উঠে চলে যেতে নেয়। তখন তানিয়া সেখানে আবারও নুরুলের আত্মাকে দেখতে পায়। রিশাও খেয়াল করে তানিয়া কিছু একটা দেখতেছে, কিন্তু রিশা সেটা দেখতে পায় না। এরপরে রিশা তানিয়ার বাবাকে বলে আপনাদের সবাইকে নামাজ পড়তে হবে এবং যদি কোনো সমস্যা হয় আমাকে সাথে সাথে জানাবেন, আমি আপনাদের সাহায্য করতে অবশ্যই আসব। এদিকে তানিয়া যখন ফোনে ভাইয়ের ছবি দেখে কাঁদছিল, তখন সে একটি ছবিতে সে বিয়নো জিনকে দেখতে পায়। তখন তানিয়া ল্যাপটপ নিয়ে বসে পড়ে এবং স্লিপিং প্যারালাইসিস আর বিয়নো জিনের সম্পর্কে রিসার্চ করতে শুরু করে। রাত বসে অনেক আর্টিকেল আর ডকুমেন্টারি ঘেঁটে দেখে
সেখানে অনেক ভিকটিম জানিয়েছে যে বিয়নো জিন এক ধরনের হালকা পাতলা অদ্ভুত কিসার এবং সে তার শিকারকে মেরে তবেই শান্তি পায়। অন্যদিকে আমরা দেখি কোকি তানিয়ার ফোনে কল করার চেষ্টা করছিল, কিন্তু তানিয়ার ফোন সাইলেন্ট থাকায় কোকির সঙ্গে তার কথা হচ্ছিল না। এগুলো নিয়ে রিসার্চ করতে করতে তানিয়া সেখানে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আমরা তানিয়ার মাকে সেই ক্লিনিকে দেখতে পাই। তখন তার সাথে স্লিপিং প্যারালাইসিসের মতো কিছু একটা ঘটতে থাকে, কিন্তু কোনো এক অজানা কারণে তার মায়েরও মৃত্যু হয়ে যায়। মায়ের মৃত্যুতে তানিয়া খুব ভেঙে পড়ে এবং সে রেগে গিয়ে জিনকে ডেকে বলে, তুই আমার সামনে আয়, এখন আমি আর তোকে ভয় পাই না। তখন তানিয়ার একটি কথা মনে পড়ে যায়, সব মৃত্যু তো একই প্যাটার্নে হচ্ছে। সে যাকে যাকে মরে যেতে বলেছিল তারাই কিছুদিন পর মারা যাচ্ছে কোনো এক অদ্ভুতভাবে। যেমন লিওনার সাথে ঝগড়া হওয়াতে সে তাকে মরে যেতে বলেছিল, ঠিক তার 2 দিন পরে তার মৃত্যু হয়। এরপরে টিমু, মা, বাবা, শেষ কোকিকেও বলেছে মরে যাওয়ার জন্য। তখন তার মনে হয় এখন তো শুধুমাত্র বেঁচে আছে বাবা এবং কোকি। বাবাকে নিয়ে তখন তার চিন্তা হতে শুরু করে এবং সে দ্রুত তার বাবার রুমে গিয়ে দেখতে পায় ছেলে ও স্ত্রীকে হারিয়ে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং সুইসাইড করতে চায়। দ্রুত তানিয়া গিয়ে তাকে থামায় এবং বলে, এসব কিছু আমার কারণে হচ্ছে, কারণ আমার আড়ালে লুকিয়ে আছে ভয়ানক বিয়নো জিন। সে আমাদের সব কিছু ধ্বংস করতে চায়, তাই এখন আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে। আর হ্যাঁ, কোনোভাবেই ঘুমানো যাবে না। তানিয়া তখন তার বয়ফ্রেন্ডকে নিয়ে খুব চিন্তা হয়, যার কারণে সে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে তার বাড়ির উদ্দেশ্যে। এদিকে কোকিকে দেখা যায়, তার হাঁটা চলা দেখে বোঝা যায় সে জিনটা তার ভিতরে চলে এসেছে। সে জিনটি তাকে সোজা রান্নাঘরে নিয়ে আসে। এখানে কোকি তার সামনে থাকা ব্লেন্ডার মেশিনটি অন করে আর তার ভিতরে হাত ঢুকিয়ে দেয় এবং নিজেকে ভয়ানকভাবে আহত করে। এদিকে অতিরিক্ত গতির কারণে তানিয়া গাড়ির কন্ট্রোল হারিয়ে অ্যাক্সিডেন্ট করে। দ্রুত তাকে হসপিটালে নিয়ে আসা হয়। জ্ঞান ফিরতে নিজেকে হসপিটালে বেডে দেখতে পায়। বাবা ও তার বয়ফ্রেন্ডের কথা মনে পড়তেই সে দ্রুত কেবিন থেকে বের হয়ে আসতে দেখে তার বয়ফ্রেন্ডকে ওটি রুমে নিয়ে যাওয়া হচ্ছে। তার অবস্থা খুবই খারাপ। তখন সেখানে তার শিক্ষিকা রিসা এসে উপস্থিত হয় এবং তানিয়াকে জানায় গতকাল রাতে তার বাবাও সুইসাইড করতে চেয়েছিল। বর্তমানে সে একই হসপিটালে আইসিইউতে আছে। রিসা বলে, অনেক আগে থেকে তোমার পিছনে থাকা জিনিস সম্পর্কে আমার সন্দেহ হয়েছিল, কিন্তু সবসময় তুমি আমাকে এড়িয়ে চলতে, তাই কখনো খোলামেলা কথা বলা হয়নি। তখন তানিয়া তার সমস্ত সমস্যার কথা রিসাকে জানায় এবং বলে বাবাকে কোনোভাবে ঘুমাতে দেওয়া যাবে না, কেননা সেই জিন ঘুমানোর পরেই শরীরে প্রবেশ করে। তখন সে শিক্ষিকা তাকে বলে, এই জিন সম্ভবত রাত 3টার পরে মানুষকে তার শিকার বানায়, কেননা মানুষ তখন গভীর ঘুমে থাকে। যাই হোক, এখন তোমাকে এই জিনটাকে শেষ করতে হবে। বিয়নো জিনের ডাইমেনশনে প্রবেশ করে প্রার্থনা শক্তির মাধ্যমে তাকে শেষ করতে হবে। হাসপাতালে একই কেবিনে দুইজনকে দুই পাশে রেখে রিসা ও তানিয়া প্রার্থনা শুরু করে। শিক্ষিকার কথা অনুযায়ী তানিয়ার চোখ বন্ধ করে ফেলে এবং নিজের মাইন্ড পাওয়ার ব্যবহার করতে শুরু করে। সে সুরে পড়তে শুরু করে। তখন হঠাৎ করে সে নিজেকে আবিষ্কার করে অন্ধকার এক জায়গায়। এখানে সে দেখতে পায় তার সামনে কিছু অদ্ভুত জিনিস দিয়ে তার বয়ফ্রেন্ড ও তার বাবাকে আটকে রেখেছে। সে যখন তাদেরকে বাঁচানোর চেষ্টা করে তখন সে ভয়ানক জিনটা তার উপরে আক্রমণ করে বসে। এদিকে বাহিরের দুনিয়া থেকে তার শিক্ষিকা তাকে বলছিল সে যেন তেলাওয়াত শুরু করে। তখন সে তেলাওয়াত করতে শুরু করে এবং তার মনে হয় শিক্ষিকা একটি কথা সে বলেছিল, কোনো ব্যক্তি যদি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে তেলাওয়াত করে তাহলে তার সকল সমস্যার সমাধান হয়ে যায়। আল্লাহর উপরে বিশ্বাস রেখে তখন সে তেলাওয়াতটি শুরু করে। আর আমরা দেখতে পাই পবিত্র সে তেলাওয়াতের কাছে সে ভয়ঙ্কর জিনটা হার মানে আর অদৃশ্য হয়ে যায়। তানিয়া এখন বিয়নো জিনের অভিশাপ থেকে সম্পূর্ণ মুক্তি। কিছুক্ষণের মধ্যে তার বাবার জ্ঞান ফিরে আসে, কিন্তু তার বয়ফ্রেন্ড চলে যায় নাপিরার দেশে। এরপরে গল্প এগিয়ে যায় টুর্নামেন্টের দিকে, যার জন্য তানিয়া শুরু থেকে শেষ পর্যন্ত এত পরিশ্রম করেছিল। তানিয়া এবং তার প্রতিদ্বন্দ্বীর মধ্যে দারুণ একটি টেনিস ম্যাচ দেখা যায়। শেষমেশ তানিয়া সেই ম্যাচটি জিতে টেনিস চ্যাম্পিয়ন হয়ে যায়। তানিয়া এখন আর আগের মতো নেই, সে খুব শক্তিশালী। মনের দিক থেকে সে শুধুমাত্র চায় তার বাবার স্বপ্নগুলো পূরণ করতে। সে তার ট্রফিটি উপরের দিকে তুলে ধরে আর এখানে এই সিনটি শেষ হয়ে যায়। এরপরে গল্পের ফোকাস সরিয়ে নেওয়া হয় অন্য একটি মেয়ের দিকে। দেখা যায় সেই মেয়েটিও কোনো এক কারণে বিয়নো জিনকে কাছে ডাকতেছে। তখন আমরা দেখি সেই জিনটি ওই মেয়েটির পিছনে দাঁড়িয়ে আছে, অর্থাৎ এবার এই জিনের অভিশাপের কালো ছায়া নেমে আসে এই মেয়েটির জীবনে। আর এখানে এই অসাধারণ মুভিটির সমাপ্তি হয়। তো বন্ধুরা, আপনাদের সাথে কি কখনো এমন কিছু ঘটেছে? যদি ঘটে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর হ্যাঁ,
পছন্দের কোনো মুভি থাকলে নামটি অবশ্যই বলে যাবেন, এক্সপ্লেন করার ট্রাই করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। তো বন্ধুরা চলে যাচ্ছি না, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয়জনের খেয়াল রাখুন।